দিকে দীর্ঘ ২৬ মাস পর এই প্রথম দুপুরে সরাসরি ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হচ্ছে ঢাকায়। শেখ হাসিনার ভাষণের পরেই রাজপথে ককটেল নিক্ষেপ করে মিছিলে ঝড় তুলল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী। আপনারা দেখতে পাচ্ছেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে যদি একটু জানিয়ে রাখি, সেটা হলো শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলতেছেন আমি বাংলাদেশে ফিরবো এবং আসবো। এ বিষয় নিয়ে তিনি গোপনে বসে ভাষণ দিচ্ছিল অডিও কলের মাধ্যমে। তবে এবার তিনি প্রকাশ্যেই দিল্লিতে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের পরপরে আওয়ামী লীগ তারা ককটেল বিস্ফোরণ করে রাজপথ দখল করেছে, এমনকি পুলিশকে পর্যন্ত হুমকি ধামকি দিয়েছে। এমনকি আওয়ামী লীগকে কোনোভাবেই আজকে ঠেকানো যাচ্ছে না। জুমার পর শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভাষণের পর তারা আবারও কিন্তু জীবন মরণ নিয়ে মাঠে নেমে পড়েছে। দীর্ঘ ২৬ মাস পর দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার এই ভাষণ শুনে এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে আন্দোলন শুরু করে দিয়েছেন, মিছিল করছেন। দর্শক, কি হচ্ছে বাংলাদেশে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে কি এমন কর্মসূচি ঘোষণা করেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা দেখে আসি দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এবং তার নেতাকর্মীরা বাংলাদেশের রাজপথে কি করতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সব কিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেবো। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী, শিশু, বালিকারা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে, বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে দিনে সেই প্রতিজ্ঞা করেই আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে বাংলার মাটিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক। খোদা হাফেজ। বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে, সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমড়ে গুমড়ে কান্না আর এই অভিশাপের থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি যুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব, ওদের মতো এই ফালতু বিচার করব না। শুধু মানুষকে হয়রানি করার জন্য বা মানুষের সুনাম করার জন্য যে বিচার, ওই বিচার না। যে বিচার আমরা করেছি, জাতিপিতার হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, হ্যাঁ আমি করেছি, এটা আমার অপরাধ না। যারা আপনজন হারিয়েছে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছে। বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, আজকে আবার সেই বিচারহীনতা চলছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসাপত্র সব ধ্বংস করে দিয়েছে। তা একটা আওয়ামী লীগের নেতাকে যখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, সেই সাথে তার সাথে যারা কাজ করতো বা তারা খামারে কাজ করতো, ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা খেতে কাজ করতো, তাদের কি দোকানে কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। আমার সময় মাত্র 3% ছিল বেকার, কোভিডের পরে বেড়ে 5% হয়েছিল, আর এখন ঘরে ঘরে বেকার। তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা নেই, চুরি ডাকাতি করেই খেতে হচ্ছে সবাইকে, কারণ কাজ নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। এত অত্যাচার নির্যাতন
একেবারে হিসাব করে করে। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না, ওরা রাজনীতির কি বোঝে? ওদের নেতা জিয়াউর রহমান তো একদিকে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট দখল সেগুলিও ভঙ্গ করেছে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, নিজেই সব করেছে। তো এই অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই আওয়ামী লীগ সংগঠন তিনি হাতে তুলে গড়ে তুলেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, বিজয় এনে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বলেই না মেজর জিয়া মেজর জেনারেল হতে পেরেছে। বাঙালিরা এত পদ পাচ্ছে। এরাও আজকে যে ক্ষমতা গেছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে বলেই তো পেয়েছে। জাতির পিতা দেশটা যদি স্বাধীন না করতেন তাহলে কি এরা এই পদ পেতো না। কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানাই, কারণ আমি আপনাদের মতো একজন স্বজনহারা বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আপনাদের পাশে আছি। আর এবারও যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এই কাজ, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে বলেই আমি বেঁচে আছি, এবং আমি বেঁচে আছি। আমি দেশে ফিরবো এবং এই অন্যায়ের বিচার আমি করবো ইনশাল্লাহ। সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এবং বাংলাদেশের জনগণ দেবে। দিয়েছিলাম আজকে, মানে স্ট্যাটাস যেটা দিয়েছিলাম আজকে সেই অনুযায়ী কথা বলবো। আন্তর্জাতিক খেলার মাঠ হচ্ছে বাংলাদেশ, সেখানে প্লেয়ার অনেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে মুখোমুখি, তার পাশে আছে চায়না এবং রাশিয়া। আগে দেখা যাক যে পৃথিবীতে কতগুলো আপনার সংগঠন রয়েছে, পৃথিবীর সংগঠন যেগুলো, সেই সংগঠনগুলো আগে দেখা যাক, তারপরে বিচার করব কে কে কোন কোন দেশ কার কার পক্ষে রয়েছে। কারণ এগুলোর উপর নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপার। এটা আগেই বলে দিচ্ছে, এখানে একটা ঘোট পাচ্ছে। একটা হচ্ছে G7 দিয়ে শুরু করি, গ্রেটার 7 বা গ্রুপ অফ 7। যে গ্রুপ অফ 7-এ কিছুদিন আগে মোদি গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে সাইডলাইন বৈঠক হয়েছে। সেখানে কে কে আছে? গ্রুপ অফ 7 বিশ্বের শীর্ষ 7টি উন্নত অর্থনীতির দেশের জোট। মোট 7টি দেশ রয়েছে, যেগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র মানে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন G7-এর সমস্ত বৈঠকে অংশগ্রহণ করে থাকে। মালদার পার্টিদের সংগঠন। এবার আসুন G20। নামটা G20, আসলে কিন্তু আছে 19টা দেশ। কারা কারা রয়েছে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এছাড়া আরও দুটো দেশ রয়েছে যারা এখানে অন্তর্ভুক্ত নেই, তারা হচ্ছে বাইরে থেকে তারা আসে। তারা হচ্ছে, এক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। টোটাল 19 আর 2 21, কিন্তু নামটা G20 হয়ে গেছে। এই যে গোল গোল দাগ দেওয়া রয়েছে, এই যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো নয়। ব্রাজিল হচ্ছে আপনার ব্রিক্সের মধ্যে। কানাডার সঙ্গে তো সম্পর্ক আগেই আপনারা জানেন, কানাডা দখল করে নেবো বলেছিল আমার প্রেসিডেন্ট। চায়নার সঙ্গে তো আদায় কাজ করার সম্পর্ক, ফ্রান্সের সঙ্গেও তাই। ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বলেছিলেন যে ওর বউ তো ওকে পেটায়। আচ্ছা, জার্মানির সঙ্গেও আদায় কাজ করার সম্পর্ক। ভারতের কথা তো ছেড়েই দিন, আপনারা সবাই জানেন। আমি গোল গোল দাগগুলো দেওয়া বলছি। ইটালি নিরপেক্ষ। এই ইটালি কিন্তু আপনার জর্জিয়া মেলোনি, গোল দাগটা দেওয়া হয়নি। ইটালি কিন্তু ভারতের পক্ষে, জর্জিয়া মেলোনি।
জাপান ভারতের পক্ষে, মেক্সিকো তার সঙ্গে গন্ডগোল। জাপানের সঙ্গে গন্ডগোল কেন? জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে উনি মনে করে দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা প্রথমে অ্যাটম বোমাটা ফেলেছিলাম, এটা মনে রেখে দেবেন, সুতরাং ঠিকঠাক থাকুন, ধমকি দিয়েছিলেন। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।